দ্য স্টোরি টাইমের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী মৃৎপ্রদীপ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালে 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক কাহিনী। তার প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার 20 বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি পড়াশোনার সাথে সাথেই তার সাহিত্য চর্চা করতেন। আজকের গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক কাহিনী থেকে। শুরু হচ্ছে মৃৎপ্রদীপের প্রথম পর্ব। প্রাণীতত্ত্ববিদ পণ্ডিতেরা মাটি খুঁড়িয়া অধুনালুপ্ত প্রাগৈতিহাসিক জীবের যে সকল অস্থিকঙ্কাল বাহির করে, তাহাতে রক্ত মাংস সংযোগ করিয়া তাহার জীবৎকালের বাস্তব মূর্তিটি তৈয়ারি করতে গিয়া অনেক সময় তাহাদিগকে নিছক কল্পনার আশ্রয় লইতে হয়। ফলে যে মূর্তির সৃষ্টি হয়, সত্যের সহিত তাহার সাদৃশ্য আছে কিনা এবং থাকিলেও তাহা কতদূর, সে সম্বন্ধে মতভেদ ও বিবাদ বিসংবাদ কিছুতেই শেষ হয় না। আমাদের দেশের ইতিহাসও কতকটা ওই ভূপ্রথিত অতিকায় জন্তুর মতো। যদি বা বহু ক্লেশে সমগ্র কঙ্কালটুকু পাওয়া যায়, তাহাতে প্রাণ প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, তাহার সজীব চেহারাখানা যে কেমন ছিল, তাহা আংশিকভাবে প্রতিপন্ন হইবার পূর্বেই বড় বড় পণ্ডিতেরা অত্যন্ত মরিয়া হইয়া এমন মারামারি কাটাকাটি শুরু করিয়া দেন যে রথী মহারথী ভিন্ন অন্য লোকের সে কুরুক্ষেত্রের দিকে চক্ষু ফিরাইবার আর সাহসী থাকে না, এবং যুদ্ধের অবসানে শেষ পর্যন্ত সেই কঙ্কালের বিভিন্ন হাড় কয়খানাই রণাঙ্গনে ইতস্তত পড়িয়া থাকিতে দেখা যায়। তাই যখনই আমাদের জন্মভূমির এই কঙ্কালসার ইতিহাসখানা আমার চোখে পড়ে, তখনই মনে হয় ইহা হইতে আসল বস্তু ধারণা করিয়া লওয়া সাধারণ লোকের পক্ষে কত না দুরূহ ব্যাপার। যে মৃৎপ্রদীপের কাহিনী লিখিতে বসিয়াছি, তাহারই কথা ধরি না কেন, প্রাচীন পাটলিপুত্রের যে সামান্য ধ্বংসাবশেষ খনন করিয়া বাহির হইয়াছে, তাহারই চারিপাশে স্বল্পাবিষ্টের মধ্যে ঘুরিতে ঘুরিতে জঞ্জাল স্তূপের মধ্যে এই মৃৎপ্রদীপটি কুড়াইয়া পাইয়াছিলাম। নিতান্ত একেলে সাধারণ মাটির প্রদীপের মতোই তাহার চেহারা, ক্ষয়প্রাপ্ত হইয়া প্রায় কাগজের মতো পাতলা হইয়া গিয়াছে, কিন্তু এতকাল পরেও তাহার মুখের কাছটিতে একটুখানি পোড়া দাগ লাগিয়া আছে। এই নোনা ধরা জীর্ণ বিশেষত্ব বর্জিত প্রদীপটি দেখিয়া কে ভাবিতে পারে যে উহার মুখের ওই কালির দাগটুকু একদিন ইতিহাসের একটি পৃষ্ঠাকে একেবারে কালো করিয়া দিয়াছিল, এবং উহারই প্রজ্বলিত ক্ষুদ্র শিখার বহ্নিতে একটি রাজ্য পুড়িয়া ছারখার হইয়া গিয়াছিল। অনুসন্ধিৎসু ঐতিহাসিকেরা বোধ করি অবহেলা করিয়া এই তুচ্ছ প্রদীপটা ফেলিয়া দিয়াছিলেন, মিউজিয়ামে স্থান দেন নাই। আমি সযত্নে কুড়াইয়া আনিয়া সন্ধ্যার পর আমার নির্জন ঘরে মধুমিশ্রিত গব্য ঘৃত দিয়া উহা জ্বালিলাম। কতদিন পরে যে এই প্রদীপ আবার জ্বলিল, তা কে জানে। পুরাবৃত্তের কোন মসলিলিপ্ত অধ্যায়কে আলোকিত করিল এই প্রদীপ, তাহাই বোঝা দুষ্কর। বিজ্ঞ পুরাতত্ত্ববিদ পণ্ডিতেরা তাহা কোথা হইতে জানিবেন? উহার অঙ্গে তো শাসন বা শিলালিপি লটকানো নাই, সে কেবল আমার এই জাতিস্বরের মস্তিষ্কের মধ্যে দুরোপণেয় কলঙ্কের কালিমা দিয়া মুদ্রিত হইয়া আছে। প্রদীপ জ্বলিলে যখন ঘরের দ্বার বন্ধ করিয়া বসিলাম, তখন নিমেষ মধ্যে এক অদ্ভুত ইন্দ্রজাল ঘটিয়া গেল।
স্তম্ভিত কাল যেন অতীতের সঙ্গী এই প্রদীপটাকে আবার জ্বালিয়া উঠিতে দেখিয়া বিস্মিত দৃষ্টিতে পিছু ফিরিয়া তাকাইয়া রহিল। এই পাটলিপুত্র নগর মন্ত্র বলে পরিবর্তিত হইয়া কবেকার এক অজ্ঞাত মগধেশ্বরে মহাস্থানীয় রাজধানীতে পরিণত হইল। আর আমার মাথার মধ্যে যে স্মৃতি পুত্তলিগুলি এতক্ষণ স্বপ্নের মতো ঘুরিয়া বেড়াইতেছিল, তাহার সজীব হইয়া আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। প্রত্যেকটি ক্ষুদ্র ঘটনা কত নগণ্য, কতই বা অনাবশ্যক কথা এই বর্তিকার আলোকে দীপ্তিমান জীবন্ত স্পষ্ট হইয়া উঠিল। আমার সম্মুখ হইতে বর্তমান মুছিয়া একাকার হইয়া গেল। কেবল অতীতের বহুদূর জন্মান্তরের স্মৃতি ভাস্বর হইয়া জ্বলিতে লাগিল। সেই প্রদীপ সম্মুখে ধরিয়া তাহারই আলোতে আজ এই কাহিনী লিখিতে বসিয়াছি। আজ হইতে 16 শতাব্দী আগেকার কথা। ক্ষুদ্র ভূস্বামী ঘটোৎকচ গুপ্তের পুত্র চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজবংশে বিবাহ করিয়া শ্যালক কুলের বাহুবলে পাটলিপুত্র দখল করিয়া রাজা হইলেন। রাজা হইলেন বটে, কিন্তু নামে মাত্র। পাটলি মহাদেবী লিচ্ছবি বিদুহিতা কুমার দেবীর দুর্ধর্ষ প্রতাপে চন্দ্রগুপ্ত মাথা তুলিতে পারিলেন না। রাজমুদ্রায় রাজার মূর্তির সহিত মহাদেবীর মূর্তি ও লিচ্ছবিকুলের নাম উৎকীর্ণ হইতে লাগিল। রাজার নামে রানী স্বেচ্ছামতো রাজ্য শাসন করিতে লাগিলেন। রাজা একবার নিজ আজ্ঞা প্রচার করিতে গিয়া দেখিলেন, তাহার আজ্ঞা কেউ মানে না। চন্দ্রগুপ্ত বীর পুরুষ ছিলেন, তাহার আত্মাভিমানে আঘাত লাগিল, কিন্তু কিছুই করিতে পারিলেন না। নিষ্ফল ক্রোধে শক্তিশালী শ্যালক কুলের প্রতি দৃষ্টিপাত করিয়া তিনি মৃগয়া, সুরা ও দাড়ি ক্রীড়ায় মনোনিবেশ করিলেন। প্রজাদের তাহাতে বিশেষ আপত্তি ছিল না। রাজা বা রানী যিনি রাজত্ব করুন, তাহাদের কিছু আসে যায় না। মহামারী, দুর্ভিক্ষ অথবা যুদ্ধের হাঙ্গামা না থাকিলেই তাহারা সন্তুষ্ট। কাম্য বংশ লুপ্ত হইবার পর বহু বর্ষব্যাপী যুদ্ধ বিগ্রহ অন্তর্বিবাদে দেশ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। প্রকাণ্ড মগধ সাম্রাজ্য বিষ্ণু চক্রে ছিন্ন সতীদেহের ন্যায় খণ্ড খণ্ড হইয়া বহু ক্ষুদ্র রাজ্যের সমষ্টিতে দাঁড়াইয়াছিল। ক্ষুদ্র রাজারা ক্ষুদ্র কারণে পরস্পর কলহ করিয়া প্রজার দুর্গতি বাড়াইয়া তুলিয়াছিল। এই সময় চন্দ্রগুপ্ত পাটলিপুত্র ও তাহার পারিপার্শ্বিক ভূখণ্ড অধিকার করিয়া কিছু শান্তি আনয়ন করিয়াছিলেন। এই মাত্র শান্তিতে জীবনযাত্রা নির্বাহ করিতে পাইয়া প্রজারা তৃপ্ত ছিল। রাজা বা রানীকে প্রকৃতপক্ষে রাজ্য শাসন করিতেছেন তাহা দেখিবার তাহাদের প্রয়োজন ছিল না। যাহা হোক, তরুণী পটিমহিষী একমাত্র শিশুপুত্র সমুদ্রগুপ্তকে ক্রোড়ে লইয়া রাজ অবরোধ হইতে প্রজা শাসন করিতেছিলেন। দেশে নিরুপদ্রব শান্তি শৃঙ্খলা বজায় করিতেছিলেন। এমন সময় একদিন শরৎকালের নির্মম প্রভাতে মহারাজ চন্দ্রগুপ্ত নগর উপকণ্ঠের বন মধ্যে মৃগয়া করিতে গেলেন। মহারাজ মৃগয়ায় যাইবেন, সুতরাং পূর্ব হইতে বন মধ্যে বস্ত্রাবাস ছাউনি পড়িল। কারুকার্য খচিত রক্তবর্ণের পট্টাবাস সকল অকাল প্রফুল্ল কিংসুক গুচ্ছের ন্যায় বনস্থলী আলোকিত করিল। কিঙ্করী, নর্তকী, তাম্বুলিক, সংবাহক, সুপকার, নাহপিত প্রভৃতি বহুবিধ দাসদাসী কর্মকোলাহলে ও আনন্দ কলরবে কানন লক্ষ্মীর বিশুদ্ধ শান্তি ভঙ্গ করিয়া দিল। তারপর যথাসময়ে পরিষদ পরিবেষ্টিত হইয়া সুরারু নেত্র মগধের মৃগয়াস্থলে উপস্থিত হইলে প্রভাতে দ্রুত ক্রিয়া ও তিত্তিরি যুদ্ধ দর্শন করিয়া চন্দ্রগুপ্ত আনন্দে কালহরণ করিতেছিলেন। দ্বিপ্রহরে পান ভোজনের পর অন্য সকলের শিবিরে রাখিয়া
মাত্র 4 জন বয়স্য সঙ্গে মহারাজ অশ্বারোহণে অরণ্য মধ্যে প্রবেশ করিলেন। বয়স্যরা সকলেই মহারাজের সমবয়স্ক যুবা, সকলেই সমান লম্পট ও উজ্জ্বল। চাটু মিশ্রিত ব্যঙ্গ পরিহাস করিতে করিতে তাহারা মহারাজের সঙ্গে চলিল। মৃগ অন্বেষণে বিচরণ করিতে করিতে প্রায় দিবা 3য় প্রহরে এক ক্ষুদ্র স্রোতস্বিনীর কূলে সহসা তাহাদের গতিরোধ হইল। সর্বাগ্রে মহারাজ দেখিলেন তটিনীর উচ্চ তটের উপর ছিন্ন মৃণাল কুমুদিনীর মতো এক নারী মূর্তি পড়িয়া আছে। দেহে বস্ত্র কিংবা আভরণ কিছুই নাই, সম্পূর্ণ নগ্ন। কণ্ঠে, প্রকোষ্ঠে, কর্ণে অল্প রক্তচিহ্ন। দেখিলে বুঝা যায় দস্যুতে ইহার সর্বস্ব লুণ্ঠন করিয়া পলায়ন করিয়াছে। রাজা ত্বরিত পদে অশ্ব হইতে নামিয়া রমণী মূর্তির নিকটে গেলেন। নির্নিমেষ নেত্রে তাহার নগ্ন দেহ লাবণের দিকে চাহিয়া রহিলেন। নারীর বয়স 16 কি 17 অধিক হইবে না। নবোদ্ভিন্ন যৌবনের পরিপূর্ণ বিকশিত রূপ। রাজা 2 চক্ষু ভরিয়া পান করিতে লাগিলেন। তাহার উপর নতজানু হইয়া সন্তর্পণে বক্ষে হস্তার্পণ করিয়া দেখিলেন প্রাণ আছে। দ্রুত হৃৎস্পন্দন অনুভূত হইতেছে। বয়স্য 4 জন ইতিমধ্যেই রাজার পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছিল ও লুব্ধ দৃষ্টিতে সংজ্ঞাহীনার অনাবৃত সৌন্দর্য নিরীক্ষণ করিতেছিল। সহসা রাজা তাদের দিকে ফিরিয়া কহিলেন, এ নারী কাহার? রাজার আরক্ত মুখমণ্ডল ও চক্ষুর ভাব দেখিয়া বয়স্যগণের পরিহাস করিতে সাহসী হইল না। একজন করজড়িত কণ্ঠে কহিল, রাজ্যের সকল নারী মহারাজের। মহারাজ বোধ করি অন্য কিছু ভাবিয়া এই প্রশ্ন করিয়াছিলেন, কিন্তু এইরূপ উত্তর পাইয়া তিনি কিছুটা শান্ত হইয়া আফ্লুত দৃষ্টিতে দ্বিতীয় বয়স্যের দিকে ফিরিলেন। পুনরায় প্রশ্ন করিলেন, এ নারী কাহার? আর একজন বলল, মহারাজের। তৃতীয় বয়স্যের দিকে ফিরিয়া চন্দ্রগুপ্ত জিজ্ঞাসু নেত্রে চাহিলেন। তৃতীয় বয়স্য সে অন্তরের দুর্দম লালসা গোপন করিতে পারিল না। ঈষৎ হাসিবার চেষ্টা করিল এবং বলিল যে, দা উপদ্রতা নারী শ্রীমৎ মগধেশ্বরের ভোগ্য নয়। এই নারী দেহটা মহারাজ অধমকে দান করুন। বারুণী কষয়িত নেত্র কিছুক্ষণ তাহার মুখের উপর স্থাপন করিয়া মহারাজ উচ্চ হাস্য করিয়া উঠিলেন, বলিলেন, বিট, স্বর্গের পরিজাত লইয়া তুই কি করবি? এ নারী আমার। এই বলিয়া উচ্ছিস খুলিয়া সূক্ষ্ম বস্ত্র জালে রমণীর সর্বাঙ্গ ঢাকিয়া দিলেন মহারাজ। লুব্ধ বয়স তখনও আশা ছাড়ে নাই। রূপসীর প্রতি সতৃষ্ণ একটা কটাক্ষ হানিয়া বলিল, কিন্তু মহারাজ, এ অনুচিত। পটু মহাদেবী শুনিলে। রাজা ফিরিয়া দাঁড়াইলেন এবং কর্কশ কণ্ঠে কহিলেন, পট্ট মহাদেবী? রে পিটমর্দ, পট্ট মহাদেবী আমার ভর্তৃ নয়, আমি তাহার ভর্তা, বুঝলি? এ রাজ্য আমার, এ নারী আমার, পট্ট মহাদেবীর নয়। এই আকর্ষিত উগ্র ক্রোধে বয়স্যগণ ভয়ে নিশ্চল বাকশূন্য হইয়া গেল। চন্দ্রগুপ্ত নিজেকে কিঞ্চিৎ সংযত করিয়া কহিলেন, এ নারীকে আমি মহিষী রূপে গ্রহণ করিলাম। যন্ত্রচালিবৎ বয়স্যগণ প্রণাম করিল। তখন সেই সংজ্ঞাহীন দেহ সন্তর্পণে বক্ষে তুলিয়া মহারাজ অশ্বারোহণে শিবিরে ফিরিয়া চলিলেন। মূর্ছিতার অবিনিবদ্ধ মুক্ত কুন্তল কৃষ্ণ ধূমকেতুর মতো পশ্চাতে উড়িতে উড়িতে চলিল। শিবিরে ফিরিয়া সংজ্ঞালাভ করিবার পর রমণী যে পরিচয় দিল তাহা এইরূপ। তাহার নাম সোমদত্তা। সে শ্রাবস্তীর এক শ্রেষ্ঠীর কন্যা। পিতার সহিত চম্পাদেশে যাইতেছিল। পথে
দস্যু কর্তৃক অপহৃত হয়। তাহার পিতাকে দস্যুরা মারিয়া ফেলে। অতঃপর দস্যুপতি তাহার রূপ যৌবন দেখিয়া তাহাকে আত্মসাৎ করিতে মনস্থ করে। অন্য দস্যুগণ তাহাতে ঘোরতর আপত্তি করিল। ফলে তাহারা পরস্পরের সহিত বিবাদ বিসংবাদ আরম্ভ করিল এবং একে অন্যের পশ্চাধাবন করিতে গিয়া যাহাকে লইয়া কলহ তাহাকেই অরক্ষিত ফেলিয়া গেল। যাইবার সময় একজন চতুর দস্যু পাছে সোমদত্তা কোথাও পলায়ন করে এই ভয়ে তাহার বস্ত্র কাড়িয়া লইয়া তাহাকে অজ্ঞান করিয়া রাখিয়া যায়। যথাকালে চন্দ্রগুপ্ত সোমদত্তাকে দোলায় তুলিয়া নগরে লইয়া গেলেন। শাস্ত্রমত বিবাহ হইল কিনা জানা গেল না। যদি বা হইয়া থাকে তাহা গান্ধর্ব কিংবা পৈশাচ জাতীয়। যাহা হোক, দাসী সহচরী পরিবৃতা সোমদত্তা রাজপুরীর পুরী হইতে পুরী বাস করিতে লাগিল। তাহার অবস্থানের জন্য মহারাজ একটি স্বতন্ত্র মহল নির্দেশ করিয়া দিলেন। কুমার দেবী রাজার এই দুষ্মন্ত উপাখ্যান শুনিলেন, কিন্তু ঘৃণাভরে কোনো কথা বলিলেন না। বিশেষত সেকালের রাজাদের পক্ষে ইহা এমন কিছু গর্হিত কার্য ছিল না। একাধিক পত্নী ও উপপত্নী সকল রাজ অন্তঃপুরেই স্থান পাইত। এমনকি প্রকাশ্য বেশ্যাকে বিবাহ করাও রাজন সমাজে অপ্রচলিত ছিল না। কুমার দেবী অবিচলিত নিষ্ঠার সহিত পুত্রকে সম্মুখে রাখিয়া রাজকার্য পরিচালনা করিতে লাগিলেন। মহারাজ চন্দ্রগুপ্ত মধুভাণ্ডের নিকট পদের মতো সোমদত্তার পদপ্রান্তে পড়িয়া রহিলেন। এইরূপ 6 মাস কাটিল। তারপর এক চ্যুত মধুকর সুগন্ধি বসন্তকালের প্রারম্ভে চরাচর অন্ধকার করিয়া পঙ্গপালের মতো এক বিরাট বাহিনী দেশ ছাইয়া ফেলিল। ইতিহাসে এই ঘটনার উল্লেখ মাত্র আছে। পুষ্করণা নামক মরু রাজ্যের অধিপতি চন্দ্রবর্মা দিগ্বিজয় যাত্রার পথে মগধ আক্রমণ করিলেন। হীনবীয় মগধ বিনা যুদ্ধে অধিকৃত হইল। কিন্তু চন্দ্রবর্মা যাহা সংকল্প করিয়াছিলেন তাহা এত সহজে সিদ্ধ হইল না। তিনি পাটলিপুত্রে জয়স্কন্দবার স্থাপন করিতে পারিলেন না। তাহার বিশাল সেনা সমুদ্রের মধ্যস্থলে পাটলিপুত্র দুর্গের 10 লৌহদ্বারে ইন্দ্রকিলক আঁটিয়া দিয়া ক্ষুদ্র পাষাণ দ্বীপের মতো জাগিয়া রহিল। মগধেশ্বর তখন সোমদত্তার গজদন্ত পালকে শুইয়া ঘুমাইতেছিলেন। প্রহরী নির্মুখে এই বার্তা শুনিয়া শয্যায় উঠিয়া বসিলেন। তাহার বহুকাল লুপ্ত ক্ষাত্রতেজ নিমেষের মধ্যে জাগ্রত হইয়া উঠিল। কক্ষের চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, আমার বর্ম। বলিয়াই তাহার কুমার দেবীর কথা স্মরণ হইল। মুখের দীপ্তি নিবিয়া গেল। ক্ষীণ শ্লেষের হাসি হাসিয়া বলিলেন, আক্রমণ করিয়াছে তাতে আমি কি করিব? পট্টদেবীর কাছে যাও। বলিয়া পুনশ্চ শয্যায় শয়ন করিলেন। সোমদত্তা প্রাসাদ চূড়া হইতে দ্রুতস্পদে নামিয়া আসিয়া দেখিলেন রাজা পূর্ববৎ নিশ্চিন্তে ঘুমাইতেছেন। তাহার শিখরতুল্য দর্শনে বিদ্যুতের ন্যায় হাসি খেলিয়া গেল। রাজার মস্তিষ্কে মৃদু করস্পর্শ করিয়া অস্ফুট স্বরে কহিল, ঘুমাও বীরশ্রেষ্ঠ, ঘুমাও। এদিকে প্রহরিণী পট্ট মহাদেবীকে গিয়া সংবাদ দিল। কুমার দেবী তখন ষষ্ঠবর্ষীয় কুমার সমুদ্রগুপ্তকে শিক্ষা দিতেছিলেন। পুত্র, তুমি লিচ্ছ বিকুলের দরিদ্র, এ কথা কখনো ভুলিও না। পাটলিপুত্র তোমার পাদপীঠ মাত্র। ভরতের মতো, মৌর্য চন্দ্রগুপ্তের মতো, চণ্ডাশোকের মতো এই সমুদ্র বেষ্টিত বসুন্ধরা তোমার সাম্রাজ্য, এ কথা স্মরণ রাখিও। তুমি বাহুবলে উর্জর হইতে সমতট, হিমাদ্রি হইতে অনার্য পাণ্ডু দেশ পর্যন্ত পদানত করিবে। তোমার জন্তীয়ত্ব উত্তর পথে ও দক্ষিণ পথে,
আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে সমান অপ্রতিহত হইবে। বালক রত্নখচিত ক্রীড়াকন্দুক হস্তে লইয়া গম্ভীর মুখে মাতার কথা শুনিতেছিল। এমন সময় প্রতিহারিণীর মুখে ভয়ঙ্কর সংবাদ শুনিয়া মহাদেবীর মুখ বিবর্ণ হইয়া গেল। ক্ষণকাল নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। একবার ইচ্ছা হইল জিজ্ঞাসা করেন, আর্যপুত্র কোথায়? কিন্তু সেই ইচ্ছা নিরোধ করিয়া বলিলেন, শীঘ্র কুঞ্জকীকে মহামাত্যের কাছে পাঠাও, এখনই তাহাকে আমার সম্মুখে উপস্থিত করুক। দুর্গের দ্বার সকল রুদ্ধ হোক, বিনা যুদ্ধে মহাস্থানীয় শত্রুর হস্তে সমর্পণ করিব না। মহাদেবীর আদেশের প্রয়োজন ছিল না। মহাসচিব ও সন্ধি বিগ্রহিক পূর্বেই দুর্গধার রোধ করিয়াছিলেন। প্রাকারে প্রাকারে বল্লভহস্তে সতর্ক প্রহরী ঘুরিতেছিল। সিংহদ্বারগুলির উপরে বৃহৎ কটাক্ষে তৈল উত্তপ্ত হইতেছে। লৌহ জালিতে সবিঙ্গ আচ্ছাদিত করিয়া সায়জ্জাযুক্ত ধনুহস্তে ধনুকীগণ ইন্দ্রকোষে লুক্কায়িত থাকিয়া পরিখা পারস্থিত শত্রুর উপর বিষ বিদৃশ্য স্বর নিক্ষেপ করিতেছিল। প্রাকারের হস্তিনক মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া পরিখার কমলবনের মধ্যে খাদ্যান্বেষণে ইতস্তত সঞ্চরণ করিয়া ফিরিতেছিল। বাহিরে শত্রু সৈন্য মাঝে মাঝে একযোগে দুর্গ আক্রমণ করিতেছিল। তখন মকরমুখ হইতে প্রচণ্ড বেগে তপ্ত তৈল বর্ষিত হইতেছিল। আক্রমণকারীরা হতাহত সচরাচর দিগ্বিদিক জ্ঞানশূন্যভাবে দুর্গদ্বারে ফেলিয়া ভগ্নদম্ব ফিরিয়া যাইতেছিল। পূর্ণ একদিন এইভাবে যুদ্ধ হইল। চন্দ্রবর্মা রণহস্তির দ্বারা দুর্গদ্বার ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টাও বিফল হইল। সর্বাগ্রে বাণবিদ্ধ হস্তি মাহুতকে ফেলিয়া দিয়া আর্তনাদ করিতে করিতে পলায়ন করিল। চন্দ্রবর্মা দেখিল যুদ্ধ করিয়া দুর্গ জয় সহজ নয়। তখন তাহার সৈন্য যুদ্ধে ক্ষান্ত দিয়া দুর্গ বেষ্টন করিয়া বসিল। ক্রোশের পর ক্রোশ, যোজনের পর যোজন ব্যাপ্ত করিয়া তাহাদের শিবির পড়িল। নদীতে কাতারে কাতারে তরণী আসিয়া দুর্গ প্রাকারের বাহিরে গণ্ডি রচনা করিল। পাটলিপুত্রে পিপীলিকারও আগমন নিগমনের পথ রহিল না। ভিতরে মহামাতা কুমারদেবীকে গিয়া সংবাদ দিলেন, আশু ভয়ের কারণ নাই, কিন্তু বর্বর চন্দ্রবর্মা আমাদের অনাহারে শুকাইয়া মারিবার চেষ্টা করিতেছে। দেখা যাক কতদূর কি হয়। দিগ্বিজয়ী রণপণ্ডিত চন্দ্রবর্মার উদ্দেশ্যে কিন্তু দুই প্রকার ছিল। ক্ষুদ্র দুর্বল পাটলিপুত্র অচিরাৎ দখল করিতে তিনি বড় ব্যগ্র ছিলেন না। হইলে ভালো, না হইলে বিশেষ ক্ষতি নাই। আপাতত মগধের অন্যত্র জয়স্কন্ধবার স্থাপন করিলেই চলিবে। কিন্তু তাহার স্থলসৈন্য বহুদূর পথ যুদ্ধ করিতে করিতে আসিয়া পরিশ্রান্ত। তাহাদের কিছুদিন বিশ্রামেরও প্রয়োজন। তাই তিনি অপেক্ষাকৃত দুর্বল রাজ্যের দেশে নিরুপদ্রবে ক্লান্তি বিনোদনের জন্য বসিলেন। গঙ্গা স্রোতে তাহার নৌবহর নোঙর ফেলিল। দুর্গ বিরোধ ও শ্রান্তি আনয়নের একসঙ্গ চলিল। দুর্গ অবরোধের পঞ্চম দিবসে মহামাত্য আসিয়া রানীকে জানাইলেন যে দুর্গের খাদ্যাভার কমিতে আরম্ভ করিয়াছে। শীঘ্র ইহার কিছু বিধি ব্যবস্থা করা আবশ্যক। মন্ত্রীর সহিত কুমারদেবী বহুক্ষণ পরামর্শ করিলেন। জিজ্ঞাসা করিলেন, গোপনে খাদ্য আনিবার কোনো পথ কি নাই? হয়তো আছে, কিন্তু আমরা জানি না। নদীপথে খাদ্য আনা যাইতে পারিত, কিন্তু সে পথ যে বন্ধ। দুর্বৃত্ত চন্দ্রবর্মা নৌকা দিয়া বুঝ সাজাইয়া রাখিয়াছে। তবে এখন উপায়? একটি মাত্র উপায় আছে। তারপর আরও অনেকক্ষণ পরামর্শ চলিল। শেষে মহামাত্য বিদায় লইলে কুমারদেবী অলক্ষিতে প্রাসাদ শীর্ষে উঠিলেন। অঞ্চলের ভিতর হইতে রক্তচক্ষু ধূতবর্ণ দূত
পরাবত বাহির করিয়া আকাশে উড়াইয়া দিলেন। পরাবত 2 বার প্রাসাদ পরিক্রমণ করিয়া উত্তরাভিমুখে ধাবিত হইল। যতক্ষণ দেখা যায় কুমারদেবী আকাশের সেই কৃষ্ণ বিন্দুর দিকে তাকাইয়া রহিলেন। তারপর নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে নামিয়া আসিলেন। অতঃপর আরো 8 দিন কাটিল। চন্দ্রবর্মা কোনো প্রকার যুদ্ধোদ্যম না করিয়া কেবলমাত্র পথরোধ করিয়া বসিয়া রহিলেন। ক্রমে দুর্গে খাদ্যদ্রব্য দুর্মূল্য হইতে আরম্ভ করিল। নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিল। এইরূপে আশায় আশঙ্কায় আরো এক পক্ষ অতীত হইল। ফাল্গুন নিঃশেষ হইয়া আসিল। একটা কথা বলিতে ভুলিয়াছি, সেই বিট, সেই পীঠমর্দ যে সোমদত্তার অনাকৃত যৌবনশ্রী দেখিয়া উন্মত্ত হইয়াছিল, সে আমি। তখন আমার নাম ছিল চক্রায়ুধ ঈশান বর্মা। ঘটোৎকচ গুপ্তের ন্যায় আমার পিতাও একজন পরাক্রান্ত ভূস্বামী ছিলেন। পিতার মৃত্যুর পর আমি স্বাধীন হইয়া রাজধানীতে রাজার সাহচর্যে নাগরিক বৃত্তি অবলম্বন করিয়া ঐশ্বর্যে বিলাসে কালযাপন করিতেছিলাম। তীব্র আশবাপান করিলে যে বিচারহীন বিবেকহীন মত্ততা জন্মে, তার ফলেই হয়তো সোমদত্তাকে দেখিয়া আমার সেই মত্ততা জন্মাইয়াছিল। অবশ্য বিবেক বুদ্ধি তৎপূর্বেই যে আমার অন্তত অধিক ছিল না, তাহা নহে। চিরদিন আমার চিত্ত বল্গাশূন্য অশ্বের মতো শাসনে অনভন্ত। কোনো বস্তু আত্মসাৎ করিতে, তা সে নারীই হোক বা ধনরত্নই হোক, নিজের ঔদ্ধত্য, সুবিধা ও সামর্থ্য ভিন্ন কোনো নিষেধ কখনো স্বীকার করি নাই। গুরু লঘু জ্ঞান কদাপি আমার বাসনার সামগ্রীকে দুষ্প্রাপ্য করিতে তুলে নাই। যখন যাহা অভিলাষ করিয়াছি, ছলে বলে যেমন করিয়াই পারি না কেন তাহা গ্রহণ করিয়াছি। চন্দ্রগুপ্ত যখন সোমদত্তাকে সৌন পক্ষীর মতো আমার চক্ষুর সম্মুখ হইতে ছো মারিয়া লইয়া গেল, তখন বাধাপ্রাপ্ত প্রতিহত বাসনা 2 বার আক্রোশে আমার বক্ষের মধ্যে গর্জন করিতে লাগিল। চন্দ্রগুপ্ত রাজা, আমি তাহার নমসহচর বয়স্য, কিন্তু তথাপি কোনো দিন তাহাকে আমা অপেক্ষা শ্রেষ্ঠ বা যোগ্যতর ভাবিতে পারি নাই। শ্যালক প্রাসাদে সে রাজা হইয়াছে, সুযোগ ঘটিলে আমিও কি হইতে পারিতাম না? বাহুবলে, রণশিক্ষায়, নীতি কৌশলে, বংশ গরিমায় আমি তাহার অপেক্ষা কোনো অংশে ন্যূন নহি। তবে কোন অধিকারে সে আমার ঈপ্সিত বস্তু কাড়িয়া লইল? অন্য 3 জন রাজপ্রসাদ লোভী চাটুকার, যাহার সেদিন আমার নিগ্রহ দেখিয়াছিল, তাহারা আমার ক্রোধ ও আত্ম ইন্ধনকে নিক্ষেপ করিতে লাগিল। তামাশা, বিদ্রুপ, ইঙ্গিতের গোপন দংশনে আমাকে জর্জর করিয়া তুলিল। একদিন চন্দ্রগুপ্ত তখনও সভায় আগমন করেন নাই। সভাস্থ পরিষদবর্গের মধ্যে নিম্নকণ্ঠে বাক্যালাপ, হাসাহাসি, পরিহাস চলিতেছিল। এমন সময় সিদ্ধপাল আমাকে লক্ষ্য করিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে বলিল, চক্রায়ুধ, দেখো তো রত্নটি কেমন। কৌশলের কোনো এক শ্রেষ্ঠী মহারাজকে উপহার দিয়াছেন। মহারাজ বলিয়াছেন, যদি রত্নটি অনাবিদ্য হয় উনি রাখিয়া দিবেন, নচেত উহা তোমাকে দান করিবেন। দেখো তো রত্নটি বজ্র সমুদ কিনা। সভামধ্যস্থ ব্যক্তিগণ এই কদর্য ইঙ্গিতে কেহ দাঁত বাহির করিয়া, কেহ বা নিঃশব্দে হাসিল। সিংহাসনের পার্শ্বে চামর বাহিনী কিঙ্করীগণ মুখে অঞ্চল দিয়া পরস্পরের প্রতি সকৌতুকে কটাক্ষ হানিল। আমি লজ্জায় মরিয়া গেলাম। ক্রমে আমার কথা পাটলিপুত্র নগরের কাহারও অবিদিত রহিল না। আমি কোনো গোষ্ঠী সমবায় বা সমাপনকে পদার্পণ করিবা মাত্র চোখে চোখে কটাক্ষে কটাক্ষে গুপ্ত ইঙ্গিতের স্রোত বাহিয়া যাইত। রাজসভায় রাজা আমাকে দেখিয়া কটূক্তি করিতে লাগিলেন। অতঃপর আমাকে রাজ্যসভা ছাড়িতে হইল। লোক সমাজও দুঃসহ হইয়া উঠিল। নিজ হর্মতলে একাকী বসিয়া
অন্তরের অগ্নিতে অহরহ দগ্ধ হইতে লাগিলাম। এই সময় সমুদ্রোচ্ছ্বাস তুল্লা অভিযান পাটলিপুত্রের দুর্গতটে আসিয়া প্রহত হইল। আমি ক্ষত্রিয়, যুদ্ধের সময় আমার ডাক পড়িল। মহাবলাধ্রিকৃত বিরোধবর্মা আমাকে শতরক্ষীর অধিনায়ক করিয়া গৌতম দ্বার নামক দুর্গের পশ্চিম তোরণ রক্ষার ভার দিলেন। কৃষ্ণপক্ষে চন্দ্রহীন রাত্রি। আমি অভ্যাস মতো প্রাকারের উপর একাকী পদচারণা করিতেছি। অবসন্ন বসন্তের শেষ চম্পা চারিদিকে তীব্র বাস বিকীর্ণ করিতেছিল। বাহিরে শত্রু শিবিরে দ্বীপ সকল প্রায় নিবিয়া গিয়াছে। দূরে দূরে দুই একটা জ্বলিতেছিল। নিম্নে পরিখার জল স্থির কৃষ্ণ সর্পণের মতো পড়িয়া আছে। তাহাতে আকাশস্থ নক্ষত্রপুঞ্জের প্রতিবিম্ব পড়িয়াছে। নগরের মধ্যে শব্দ নাই, আলোক নাই, গৃহে গৃহে দ্বার রুদ্ধ, দ্বীপ নিবাবিত, রাজপথ আলোকহীন। তমসা রাত্রি গহন অন্ধকার যেন বিরাট পক্ষ দিয়া চরাচর আচ্ছন্ন করিয়াছিল। এই আচ্ছন্ন অবস্থা দেখিয়া মন বড় শান্ত হইয়াছিল আমার। পাটলিপুত্র সুপ্ত, অরাতি সৈন্যও সুপ্ত, কিন্তু নগরদ্বারের প্রহরীরা জাগ্রত। তোরণের উপর নিঃশব্দে পাহারা দিতেছে। প্রাকারের উপর স্থানে স্থানে সতর্ক রক্ষী নিশ্চলভাবে দণ্ডায়মান। শত্রু পাছে অন্ধকারে গা ঢাকিয়া অতর্কিতে প্রাকার লঙ্ঘনের চেষ্টা করে, এই জন্য রাত্রিতে পাহারা দ্বিগুণ সাবধান থাকে। রাজপুরী হইতে বেহাগ রাগিনীতে মধ্যরাত্রি বিজ্ঞাপিত হইল। সঙ্গে সঙ্গে পাটলিপুত্রের 10 দ্বারের প্রহরী দুন্দুবি বাজাইয়া উচ্চ কণ্ঠে প্রহর হাঁকিল। নৈশ নীরবতা ক্ষণকালের জন্য বিক্ষুণ্ণ করিয়া এই উচ্চরোল ক্রমে ক্রমে মিলাইয়া গেল। নগরী যেন শত্রুকে জানাইয়া দিল, সাবধান, আমি জাগিয়া আছি। একাকী পদচারণ করিতে করিতে নানা চিন্তা মনে উদয় হইতেছিল। কিসের জন্য এই রাত্রি দ্বিপ্রহরে নিদ্রা ত্যাগ করিয়া নিশাচরের মতো ঘুরাইয়া বেড়াইতেছি? পাটলিপুত্র দুর্গ রক্ষা করিবা আমার লাভ কি? যাহার রাজ্য সে তো কামিনীর কণ্ঠলগ্ন হইয়া সুখে নিদ্রা যাইতেছে। পাটলিপুত্র যদি চন্দ্রবর্মা অধিকার করে তবে কাহার কি ক্ষতি? দুর্গের মধ্যে অন্নাভাবের সঙ্গে সঙ্গে রোগ দেখা দিয়েছে। মানুষ না খাইয়া মরিতে আরম্ভ করিয়াছে। বাহির হইতে খাদ্য আনয়নের উপায় নাই। শুধু রাত্রির অন্ধকারে লুকাইয়া জালিকারা নদী হইতে প্রত্যহ কিছু কিছু মৎস্য সংগ্রহ করিতেছে, কিন্তু তাহাই বা কতটুকু? নগরীর ক্ষুধা তাহাতে মিটে না। এভাবে আর কদিন চলিবে? অবশেষে একদিন বশ্যতা স্বীকার করিতেই হইবে। তবে অনর্থক এ ক্লেশভোগ কেন? সমগ্র দেশ যখন চন্দ্রবর্মার চরণে আত্মসমর্পণ করিয়াছে, তখন পাটলিপুত্র নগর একা কয়দিন টিকিয়া থাকিবে? চন্দ্রগুপ্ত যদি রাজ্যাধিকারের যোগ্য হইত, তবে সে নিজে আসিয়া নিজের রাজ্য রক্ষা করিত। আমি কেন এই অপদার্থ রাজার রাজ্য রক্ষায় সাহায্য করিতেছি? সে আমার কি করিয়াছে? আমার মুখের গ্রাস কাড়িয়া লইয়াছে, আমাকে জগতের সম্মুখে হাস্যস্পাত করিয়াছে। আর সোমদত্তা, সেই দেবভোগ্যা অঙ্গনারীর বুঝি পুরুষের লালসা পরিতৃপ্তির জন্যই তাহার অনুপম দেহ সৃষ্ট হইয়াছিল। তাহাকে না পাইলে আমার এই অনির্বাণ তৃষ্ণা মিটিবে কি? সে এখন চন্দ্রগুপ্তের অঙ্কশায়িনী। চন্দ্রগুপ্ত কি তাহাকে বিবাহ করিয়াছে? করুক বা না করুক, সোমদত্তাকে আমার চাই। যেমন করিয়া পারি সে উপায় করিব। সোমদত্তাকে আমি কাড়িয়া লইব। পারিব না? নারীর মন কতদিন এক পুরুষে আসক্ত থাকিবে? তখন চন্দ্রগুপ্ত তোমাকে জগতের কাছে হাস্যস্পাত করিব। সেই আমার লাঞ্ছনার যোগ্য প্রতিশোধ হইবে। এই সর্বগ্রাসী চিন্তা মনকে এমনই আচ্ছন্ন করিয়াছিল যে অজ্ঞাতসারে গৌতম দ্বার হইতে অনেকটা দূরে আসিয়া পড়িয়াছিলাম। প্রাকারের এই অংশ রাত্রিকালে স্বভাবতই অতিশয় নির্জন। এই স্থানের দুর্গপ্রাচীর
এতই দূরধিগম্য যে প্রহরী স্থাপনেরও প্রয়োজন হয় নাই। ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে ফিরিব ভাবিতেছি, এমন সময় সহসা চোখে পড়িল সম্মুখে কিছু দূর প্রাকারের প্রান্তস্থিত এক কণ্টক গুল্মের অন্তরালে দ্বীপ জ্বলিতেছিল। পাছে বাহিরের হইতে শত্রু দুর্গ প্রাচীরে আহরণ করিয়াছে, এই জন্যই প্রাচীর গাত্রে সর্বত্র কাঁটা গাছ রোপিত থাকিত। কখনো এই সকল কাঁটা গাছ প্রাকার শীর্ষ ছাড়াইয়া মাথা তুলিত। সেইরূপ দুইটি ঘন পল্লবিত কণ্টক তরুর মধ্যস্থিত ঝোপের ভিতর প্রদীপ জ্বলিতেছে দেখিলাম। প্রদীপ কখনো উঠিতেছে, কখনো মণ্ডলাকারে আবর্তিত হইতেছে। কেহ যেন একান্তে দাঁড়াইয়া কোনো অদৃশ্য দেবতার আরতি করিতেছে। পাদুকা খুলিয়া ফেলিয়া নিঃশব্দে কোটি হইতে তরবারি বাহির করিয়া হস্তে লইলাম। তারপর অতি সন্তর্পণে সেই সঞ্চারমান দীপশিখার দিকে অগ্রসর হইলাম। কণ্টক গুল্মের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তন্মধ্যে এক নারী দাঁড়াইয়া পরিখার অপর পারে স্থির দৃষ্টিতে চাহিয়া আছে এবং প্রদীপ হস্তস্থত আন্দোলিত করিতেছিলে। পশ্চাৎ হইতে তাহার মুখ সম্পূর্ণ দেখিতে পাইলাম না, শুধু চোখে পড়িল তাহার নবমল্লিকা বেষ্টিত কুণ্ডলিত করবিভার, তন্মধ্যে দুইটি পদ্মরাগমণি সর্পচক্ষুর মতো ঝুলিতেছে। বুঝিতে বিলম্ব হইল না, এ রমণী গুপ্তচর। আলোকের ইঙ্গিতে শত্রুর নিকট সংবাদ প্রেরণ করিতেছে। লঘু হস্তে তাহার স্কন্ধ স্পর্শ করিলাম। সশব্দ নিঃশ্বাস টানিয়া বিদ্যুৎ বেগে রমণী ফিরিয়া দাঁড়াইল। তখন তাহারও হস্তধৃত মৃৎপ্রদীপের আলোকে তাহাকে চিনিলাম। সোমদত্তা। কম্পিত দীপশিখার আলোক তাহার ত্রাস বিবৃত মুখের উপর পড়িল। চক্ষুর সুবৃহৎ কৃষ্ণ তারকা আরো বৃহৎ দেখাইল। মুহূর্তের জন্য আমার মনে সন্দেহ জন্মিল, এ কি সত্যই সোমদত্তা, না আমার দৃষ্টিভ্রম? যে চিন্তা অহরহ আমার অন্তরকে গ্রাস করিয়াছে, সেই চিন্তার বস্তু কি মূর্তি ধরিয়া সম্মুখে দাঁড়াইল? কিন্তু এ ভ্রম অল্পকালের জন্য। আকস্মিক আঘাতে বিপন্ন বুদ্ধি পরক্ষণেই ফিরিয়া আসিল। দেখিলাম সোমদত্তার হস্তে প্রদীপ থরথর করিয়া কাঁপিতেছে, এখনই পড়িয়া নিবিয়া যাইবে। আমি তরবারি কোষবদ্ধ করিয়া তাহার হাত হইতে প্রদীপ লইলাম, তাহার মুখের সম্মুখে তুলিয়া ধরিয়া মৃদুহাস্যে বলিলাম, এ কি পরম ভট্টারিকা মহাদেবী সোমদত্তা? সোমদত্তা ভয়সূচক অস্ফুট ধ্বনি করিয়া নিজ বক্ষে হস্তার্পণ করিল। পরক্ষণেই চুরির এক ঝলক এবং সঙ্গে সঙ্গে তীক্ষ্ণাগ্র অস্ত্র আমার বস্ত্রাবৃত লৌহ জালিকার ব্যবধান পথে বক্ষের চর্ম স্পর্শ করিল। ভিতরে লৌহ জালিকা না থাকিলে সোমদত্তার হস্তে সেদিন আমার প্রাণ যাইত। আমি ক্ষিপ্র হস্তে ছুরিকা কাড়িয়া লইলাম, নিজ কোটিতে রাখিলাম। তারপর সবলে দুই বাহু দিয়া তাহাকে বুকে চাপিয়া ধরিলাম। সোমদত্তা, কুহকিনী, আজ তোমাকে পাইয়াছি। তৈলদীপ মাটিতে পড়িয়া নিবিয়া গেল। জালবদ্ধা ব্যাঘ্রীর মতো সোমদত্তা আমার বাহু মধ্যে যুদ্ধ করিতে লাগিল। নখ দিয়া আমার মুখ ছিঁড়িয়া দিল। আমি আরো জোরে তাহাকে বুকে চাপিয়া ধরিয়া বলিলাম, ভালো ভালো, তোমার নখর ক্ষত কাল চন্দ্রগুপ্তকে দেখাইব। সহসা সোমদত্তার দেহ শিথিল হইয়া এলাইয়া পড়িল। অন্ধকারে ভাবিলাম বুঝি মূর্ছা গিয়াছে। তারপর তাহার দ্রুত কম্পনে ও কণ্ঠোত্থিত নিরুদ্ধ শব্দে বুঝিলাম মূর্ছা নয়, সোমদত্তা কাঁদিতেছে। কাঁদুক, কামিনীর ক্রন্দন আমার জীবনে প্রথম নহে। প্রথম প্রথম এমনই কাঁদে বটে। আমি তাহাকে কাঁদিতে দিলাম। কিছুক্ষণ ফুপিয়া ফুপিয়া কাঁদিবার পর সোমদত্তা সোজা হইয়া দাঁড়াইল। অশ্রু বিকৃত কণ্ঠে কহিল, তুমি কে? কেন আমাকে ধরিয়াছ? শীঘ্র ছাড়িয়া দাও। আমি আলিঙ্গন শিথিল করিলাম না, বলিলাম, আমি কে শুনিবে?
আমি চক্রায়ুধ ঈশান বর্মার চন্দ্রগুপ্তের বয়স্য, উপস্থিত দুর্গতরণের রক্ষক। আরও অধিক পরিচয় চাও তো বলি, আমি সোমদত্তার রূপের মধুকর। যেদিন তটিনী তটে অচেতন হইয়া পড়িয়াছিলে ছলনাময়ী, সেই দিন হইতেই তোমার রূপ যৌবনের আরাধনা করিতেছি। অনুভব করিলাম সোমদত্তা শিহরিয়া উঠিল। আমি বলিলাম, চিনিয়াছ দেখিয়াছি। হ্যাঁ, আমিই সেই বীট, যে স্বর্গের পারিজাত দেখিয়া লুব্ধ হইয়াছিল। সোমদত্তা কহিল, পাপিষ্ঠ, আমাকে ছাড়িয়া দাও, নচেত রাজ আদেশে তোমার মুন্ড যাইবে। আমি হাসিয়া কহিলাম, পাপিষ্ঠা, তোমাকে ছাড়িব না। ছাড়িয়া দিলে পট্ট মহাদেবীর আদেশে আমার মুন্ড যাইতে পারে। তুমি নিশীথ সময়ে রাজপুরী ছাড়িয়া কি জন্য বাহির আসিয়াছ? প্রাকারের নিভৃত স্থানে প্রদীপ লইয়া কি করিতেছিলে? কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া সোমদত্তা উত্তর করিল, আমি রাজার অনুমতি লইয়া পুরীর বাহিরে আসিয়াছি। ব্যঙ্গ করিয়া আমি বলিলাম, চন্দ্রগুপ্ত বোধ করি তোমাকে শত্রুর নিকট সংকেত প্রেরণ করিবার জন্য পাঠাইয়াছে। সোমদত্তা আবার শিহরিল, বলিল, আমি বৌদ্ধ সেবাশ্রমে আর্তের চিকিৎসা করিতে প্রত্যহ আসি। রাজার অনুমতি আছে, আজিও আসিয়াছি। প্রাকারের উপর এতক্ষণ কোনো আর্তের চিকিৎসা করিতেছিলে? এই কথা আমায় বিশ্বাস করিতে হইবে। প্রাকারের উপর আহত কেহ আছে কিনা দেখিতে এসেছিলাম। ভালো, আজ রাত্রিতে আমার নিকট বন্দিনী থাকো। কাল চন্দ্রগুপ্তকে এই কথা বলিও। প্রহরী ডাকি? সোমদত্তা নীরব, মুখে কথা নাই। আমি পুনরায় কহিলাম, কি বলো, প্রহরী ডাকি? অবরুদ্ধ কণ্ঠে সোমদত্তা কহিল, তুমি যাহা চাও দিব, আমাকে ছাড়িয়া দাও। আমি বলিলাম, যাহা চাই তাহা এখন জোর করিয়া লইব, তোমার দানের অপেক্ষা রাখি না। ভীত অস্পষ্ট কণ্ঠে সে জিজ্ঞাসা করিল, কি চাও? তোমাকে সোমদত্তা। পুনরায় আমার আলিঙ্গন মুক্ত হইবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল সে। শেষে বিফল হইয়া আমার বক্ষের উপর সবলে করাঘাত করিতে করিতে বলিল, আমাকে ছাড়িয়া দাও, ছাড়িয়া দাও। আমি রাজমহিষী, আমার উপর অত্যাচার করিলে তুমি শুলে যাইবে। আমি বলিলাম, তুমি চন্দ্রবর্মার চর, রাজাকে রূপের কুহকে ভুলাইয়া রাজ অন্তঃপুরে প্রবেশ করিয়াছ। শুল তো দূরের কথা, তোমার উপর অত্যাচার করিলে কুমার দেবী আমাকে পুরস্কৃত করিবেন। মনে রাখিও, তুমি তার শপথনি। সোমদত্তা কাঁদিয়া উঠিল। দয়া করো, আমি রাজার স্ত্রী। আমি বলিলাম, এইটুকু দয়া করিতেই পারি। আমি যাহা চাই তাহা স্বেচ্ছায় যদি দাও, তবে চন্দ্রগুপ্ত কিছু জানিবে না। ব্যাকুল হইয়া সোমদত্তা কহিল, আমি সেরূপ স্ত্রীলোক নহি। চন্দ্রগুপ্ত আমার স্বামী, আমি তাহাকে ভালোবাসি। শোনো, আমি চন্দ্রবর্মার গুপ্তচর, এ কথা সত্য। তাহারই কার্যসিদ্ধির জন্য মগধে আসিয়াছিলাম, কিন্তু তখন জানিতাম না, ভালোবাসার স্বাদ পাই নাই। আজ আমি স্বামীর রাজ্য পরের হস্তে তুলিয়া দিবার যত্ন করিতেছি। কেন করিতেছি তাহা তুমি বুঝিবে না, কিন্তু স্বরূপ বলিতেছি, আমি তাহাকে ভালোবাসি। আমার চোখে তিনি ভিন্ন অন্য পুরুষ নয়। তুমি আমাকে দয়া করো, মুক্তি দাও। আমি শপথ করিতেছি, চন্দ্রবর্মা পাটলিপুত্র অধিকার করিলে আমি তোমাকে কাশী, কোশল, চম্পা, গোড়, যে রাজ্য চাও তাহার সিংহাসনে বসাইব। চন্দ্রবর্মা আমাকে স্নেহ করেন, আমার যাজ্ঞা কখনো নিষ্ফল হইবে না। কিন্তু চন্দ্রবর্মা যদি পাটলিপুত্র অধিকার না করিতে পারেন? কখনো হতে পারে না। বুঝিলাম, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তুমি যদি চন্দ্রগুপ্তকে সত্যই ভালোবাসো, তবে তাহার সর্বনাশ করিতেছ কেন?
কিছুক্ষণ নীরব থাকিয়া সোমদত্তা বলিল, চন্দ্রবর্মা আমার পিতা। ঘোর বিস্ময়ে কহিলাম, তুমি চন্দ্রবর্মার কন্যা? সোমদত্তা কহিল, কিন্তু বারাঙ্গনার গর্ভজাতা। বুঝেছি। তুমি নরাধম, কিচ্ছু বুঝো নাই। আমি শৈশব হইতে রাজ অন্তপুরে পালিতা। ভালো, তাহাও বুঝিলাম। বুঝিলাম যে পিতার জন্য তুমি স্বামীর সর্বনাশ করিতে প্রস্তুত, কিন্তু আমার কথাও তুমি বুঝিয়া লও। আমি গৌড় চাহি না, চম্পা চাহি না, কাশী কৌশল কিছুই চাহি না। আমি তোমাকে চাই। অস্বীকার করিলে কোনো ফল হইবে না। উপরন্তু চন্দ্রগুপ্ত তোমার এই অভিসারের কথা জানিতে পারিবে। সোমদত্তা কম্পিত স্বরে কহিল, ইচ্ছা হয় আমাকে হত্যা করিয়া ওই পরীক্ষার জলে ফেলিয়া দাও, আমি কোনো কথা কহিব না। কিন্তু মহারাজকে এ কথা বলিও না। পুরুষের মন সর্বদা সন্দিগ্ধ। তিনি আমার প্রকৃত অভিপ্রায় বুঝিবেন না, আমাকে অবিশ্বাস করিবেন। স্বীকার করো, বলিবে না? নারী চরিত্র কে বুঝিবে? কহিলাম, উত্তম, বলিব না। কিন্তু আমার পুরস্কার? সোমদত্তা নীরব। আবার জিজ্ঞাসা করিলাম, আমার পুরস্কার? তথাপি সোমদত্তা মৌন। আমি তখন ক্ষিপ্ত। নির্মম পীড়নে তাহার দেহলতা বিমথিত করিয়া অধরে চুম্বন করিলাম। বলিলাম, সোমদত্তা, তোমার রূপের আগুনে আজ আমি আমাকে আহুতি দিলাম। সোমদত্তা যেন মর্মতন্তু ছিঁড়িয়া কথা কহিল, শুধু তুমি নহ, তুমি, আমি, চন্দ্রগুপ্ত, মগধ সব এই আগুনে পুড়িয়া ছাই হইবে। নগরের কেন্দ্রস্থলে প্রায় পাদক্রোশ ভূমির উপর মগধের প্রাচীন রাজপুরী। এই পাদক্রোশ ভূমি উচ্চ পাষাণ প্রাচীর বেষ্টিত। পূর্ব দিকে প্রশস্ত রাজপথের উপর কারুকার্য শোভিত উচ্চ পাষাণ তোরণ। পূর্ব দিকে প্রশস্ত রাজপথের উপর কারুকার্য শোভিত বিচিত্র দ্বিতল মন্ত্রগৃহ। তাহার পশ্চাতে মহলের পর মহল, প্রাসাদের পর প্রাসাদ। কোনটি কোষাগার, কোনটি অলঙ্কার গৃহ, কোনটি দেবগৃহ, কোনটি চিত্রভবন। মধ্যে কুঞ্জবেষ্টিত কমল সরোবর, তাহাতে সারস, মরাল প্রভৃতি পক্ষী ও বহু বর্ণের মৎস্য ক্রীড়া করিতেছে। সকলের পশ্চাতে শীর্ণ অথচ জলপূর্ণ পরীক্ষার গণ্ডি নিবদ্ধ মগধেশ্বরের অন্তঃপুর। সেতু পার হইয়া অন্তঃপুরে প্রবেশ করিতে হয়। সেতু মুখে কুঞ্চকী সেনা অহরাত্র পাহারা দিতেছে। ভিতরে সুন্দর কারুকার্য শিল্পীমণ্ডিত উচ্চ শীর্ষ সৌধ সকল পরস্পর সংলগ্ন হইয়া যেন ইন্দ্রভুবন রচনা করিয়াছে। এখানে সকল গৃহই ত্রিতল। প্রথম তল শ্বেত প্রাস্তরে রচিত, দ্বিতীয় ও তৃতীয় তল দারু নির্মিত। এই পুরী চন্দ্রগুপ্তের নির্মিত নহে, মৌর্যকালীন প্রাচীন রাজভবন। রাজ্য জয়ের সঙ্গে সঙ্গে চন্দ্রগুপ্ত ইহা অধিকার করিয়াছিলেন। অধিকার করিয়াই রাজপুরীর যাহা সারবস্তু, সেই মোহন গৃহ সন্ধান করিয়াছিলেন, কিন্তু বহু চেষ্টাতেও তাহা আবিষ্কার করিতে পারেন নাই। মোহন গৃহ রাজভবনের একটি গোপন কক্ষ, দেখিতে অন্যান্য সাধারণ কক্ষের মতোই, কিন্তু ইহার প্রাচীর ও হর্মতলে নানা গুপ্তদ্বার থাকিত। সেই গুপ্তদ্বার দিয়া ভূনিম্নস্থ সুড়ঙ্গ পথে পুরীর বাহিরে যাওয়া যাইত। এমনকি ঘোর বিপদ আপদের সময় দুর্গের বাহিরে পলায়ন করাও চলিত। এই মোহন গৃহ প্রত্যেক রাজপুরীর একটি অপরিহার্য অঙ্গ ছিল। স্বয়ং রাজা ও পট্টমহিষী ভিন্ন ইহার সন্ধান আর কাহারও জানা থাকিত না। মৃত্যুকালে রাজা পুত্রকে বলিয়া যাইতেন। এই রাজপ্রাসাদের পূর্ববর্ণিত ঘটনার পরদিন প্রভাতে আমি কিছু গোপন অভিসন্ধি লইয়া উপস্থিত হইলাম। সম্মুখেই মন্ত্রগৃহ, বহু জনাকীর্ণ। সচিব, সভাসদ, সেনানী, শ্রেষ্ঠী বয়স, বিদূষক সকলেই উপস্থিত। সকলের মুখেই দুশ্চিন্তা ও উৎকণ্ঠার চিহ্ন।
চারিদিক হইতে তাহাদের মৃদু জল্পিত গুঞ্জনধ্বনি উঠিতেছে। সবার কেন্দ্রস্থলে রত্ন সিংহাসনে বসিয়া কেবল মহারাজ চন্দ্রগুপ্ত নির্লিপ্ত নির্বিকার। আমি সভায় প্রবেশ করিতেই চন্দ্রগুপ্ত একবার চক্ষু তুলিয়া আমার দিকে চাহিল। মোহাচ্ছন্ন স্বপ্নাবিষ্ট ভাব যেন কিছুতেই আসে যায় না। আমি সন্তর্পণে দেখাইয়া অবনত হইয়া মস্তকে প্রণাম করিলাম। চন্দ্রগুপ্ত ঈষৎ বিরক্তিসূচক ভ্রুকুটি মুখ করিয়া মুখ ফিরাইয়া লইল। আমার হাসি আসিল, মনে মনে বলিলাম, চন্দ্রগুপ্ত যদি জানিতে। রাজসম্মুখ হইতে অপহৃত হইয়া ইতস্তত ঘুরিতে ঘুরিতে এক স্তম্ভের আড়ালে সন্ধিদাতার সহিত দেখা হইল। সর্বদা রাজ সান্নিধ্যধানে থাকিয়া তাহার পরিচয় করা সন্নিধাত্রের কার্য। নানা কারণে এই সন্ধিধাত্রীর সহিত আমার কিছু প্রণয় ছিল। অনেকবার রাজপ্রাসাদের অনেক গূঢ় সংবাদ তাহার নিকট হইতে পাইয়াছি। তাহাকে জিজ্ঞাসা করিলাম, বল্লভ, খবর কি? বল্লভ বলিল, নূতন খবর কিছুই নাই। মহারাজ আজ পত্রচ্ছেদকালে বলিতেছিলেন যে মোহন গৃহের সন্ধান জানা থাকিলে এ পাপ রাজ্য ছাড়িয়া চলিয়া যাইত। আমি বলিলাম, সংসারে এত বৈরাগ্য কেন? বল্লভ চোখ টিপিয়া মৃদুস্বরে কহিল, সংসারের সকল বস্তুতে নয়। সে যাক, তোমায় বহুকাল দেখি নাই, সবাই আসো না কেন? আমি বলিলাম, দিনরাত গৌতমদার পাহারার সময় পাই নাই। বিরোধ বর্মা কোথায় বলিতে পারো? সবাই তো তাহাকে দেখিতে পাইলাম না। বল্লভ বলিল, মহাবলাধিকৃত উপরে আছেন। সন্ধি বিগ্রহের সাথে কি পরামর্শ হইতেছে? আমারও কিছু পরামর্শ আছে বলিয়া তখন হইতে অতিবাহিত করিয়া কিছুক্ষণ ইতস্তত ঘুরিয়া আমি উপরে গেলাম। বিরোধ বর্মা তখন গুপ্ত সদস্য গৃহে বসিয়া সান্ধ্যী বিগ্রহীকে সহিত চুপি চুপি কথা কইতেছিল। আমাকে দেখিয়া উভয়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চাহিলেন। আমি কোনো প্রকার ভনিতা না করিয়া বলিলাম, এরূপভাবে কতদিন চলিবে? দুর্গে খাদ্য নাই, পানীয় নাই, এক দিনহারের কমে আড়ক পরিমাণ মাধ্যবী পাওয়া যায় নাই। ঘরে ঘরে লোক না খাইয়া মরিতে আরম্ভ করিয়াছে। যুদ্ধে মরিত কোনো কথা ছিল না, কিন্তু শত্রুকে বিতাড়িত করিবার কোনো চেষ্টাই নাই। কেবলমাত্র দুর্গধার রুদ্ধ করিয়া বসিয়া থাকলে কি ফল দর্শিবে? নাগরিকগণ নানা কথা বলিতেছে, দুর্গরক্ষীরাও সন্তুষ্ট নয়। সান্ধ্যী বিগ্রহী জিজ্ঞাসা করিল, তাহারা কি বলে? আমি বলিলাম, কাল সন্ধ্যায় চণ্ডপালে মন্দিরাগৃহে গিয়েছিলাম। সেখানে শুনিলাম অনেকেই বলাবলি করিতেছে চন্দ্রবর্মা দিগ্বিজয়ী সেনার বিরুদ্ধে শূন্য উদর লইয়া দুর্গরক্ষার চেষ্টা পণ্ডশ্রম মাত্র। দুর্গ একদিন তাহারা অধিকার করবেই, সুতরাং বাধা না দিয়া নির্বিবাদে আসিতে দেওয়াই সুবুদ্ধি। তাহাতে তাহাদের নিকট সদ্ব্যবহার প্রত্যাশা করা যাইতে পারে। সান্ধ্যী বিগ্রহী ও মহাবলাধিকৃত দৃষ্টি বিনিময় করিলেন। বিরোধ বর্মা কহিলেন, চন্দ্রবর্মা পাটলিপুত্র অধিকার করিতে পারিবে না। তাহার দিগ্বিজয়ী যাত্রা এখানেই শেষ হইবে। আমি বলিলাম, কিন্তু আমাকে বাধা দিয়ে বিরোধ বর্মা বললেন, ইহা কিছু না, জানিয়া রাখো, আজ হইতে 10 দিনের মধ্যে চন্দ্রবর্মার লাঙ্গুর উচ্ছে তুলিয়া মগধ হইতে পলায়ন করিবে। ইচ্ছে হয় তুমি তার পশ্চাধাবন করিয়া দেখিও। ভিতরে কিছু কথা আছে বুঝলাম। কি কথা জানিবার জন্য পুনশ্চ বলিলাম, কেমন করিয়া এই অঘটন আটকানো সম্ভব হইবে জানি না। 10 দিনের মধ্যে নগর শ্মশানে পরিণত হইবে। তখন চন্দ্রবর্মা রহিল কি পলাইল, কে দেখিতে যাইবে? বিরোধ বর্মা কহিলেন, খাদ্যের আয়োজন হইয়াছে, কল্ল হইতে সকলে প্রচুর খাদ্য পাইবে। আমি বিস্মিত হইয়া তাহার মুখের প্রতি চাহিয়া রহিলাম। ইচ্ছা হইল জিজ্ঞাসা করি, কিভাবে
কোথা হইতে খাদ্য আসিবে? কিন্তু প্রশ্ন করা সুবিবেচনা হইবে না বুঝিয়া বলিলাম, কিন্তু খাদ্য পাইলে কি চন্দ্রবর্মাকে বিতাড়িত করা যাইবে? বিরোধবর্মা বলিলেন, বলিয়াছি 10 দিনের মধ্যে চন্দ্রবর্মাকে তাড়াইব। কিন্তু এই 10 দিন প্রজাদের কি বলিয়া বুঝাইয়া রাখিবেন? প্রজা ও রক্ষী সৈন্য মিলিয়া যদি মাৎস্যান্যায় করে? বিরোধবর্মা গর্জিয়া উঠিয়া বলিলেন, মৎস্যান্যায়? চক্রায়ুধ? যে যোদ্ধা শত্রুকে দুর্গ সমর্পণের কথা চিন্তা করিবে তাহাকে শুলে দিব। যে প্রজা মৎস্যান্যায়ের কথা উচ্চারণ করিবে তাহার হাত পা বাঁধিয়া পরীক্ষার জলে কুম্ভীরের মুখে ফেলিয়া দিব। মৎস্যান্যায়, আমি এখনো বাঁচিয়া আছি। ঈষৎ শান্ত হইয়া তিনি আবার বলিলেন, তুমি যাও, যে জিজ্ঞাসা করিবে তাহাকে বলিও অন্তরিক্ষ পথে বার্তা আসিয়াছে, চন্দ্রবর্মার উচ্ছেদ হইতে আর অধিক বিলম্ব নাই। অন্তরিক্ষ পথে? আমি উঠিলাম, উভয়কে প্রণাম করিয়া বাহির হইতেছি। সান্ধ্য বিগ্রহিক আমাকে ফিরিয়া ডাকিলেন, ধীরে ধীরে কহিলেন, চক্রায়ুধ, যাহা শুনিলে তাহা হইতে যদি কিছু অনুমান করিয়া থাকো তাহা নিজ অন্তরে রাখিও, মন্ত্রভেদে রাজ্যে সর্বনাশ হয়। যথা আজ্ঞা বলিয়া মনে মনে হাসিয়া আমি বিদায় লইলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত কাহিনী মৃৎপ্রদীপ। চন্দ্রগুপ্তের চরিত্রে শুভদীপ, সোমদত্তার চরিত্রে রিয়া, কুমার দেবীর চরিত্রে পিয়ু, গল্পের কথক কৌশিক, বিরোধবর্মার চরিত্রে রোমিও, সচিব, একজন বল্লভের চরিত্রে সুদীপ্ত, সন্ধি বিগ্রহিক এর চরিত্রে মাধব, গল্পের সূত্রধর আমি রিয়া। মৃৎপ্রদীপের আগামী পর্ব অর্থাৎ শেষ খণ্ড প্রকাশিত হতে চলেছে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টায়। আপনারা যদি গল্পটি মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে সেট করুন যাতে আমাদের প্রতিটা গল্পের নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।